প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আমার অনলাইন ক্লাস থেকে যদিও তোমাদের জানাচ্ছি স্বাগতম। অনলাইন আগে পূর্বে ঘোষণা ছিল যে আজকের আমি চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব, ফার্স্ট পার্টে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের, এবং এটি হবে গ্রুপ 15 এর মৌলসমূহের রসায়ন। যদিও এসএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যখন মার্ক ডিস্ট্রিবিউশনে দেখিয়েছিলাম, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাই এই চ্যাপ্টারটি একাদশ দ্বাদশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটার প্রতি আমি সর্বাধিক গুরুত্ব দিয়ে এটা ধারাবাহিকভাবে আগে আলোচনা করব, যাতে তোমরা বেশি সংখ্যক প্রশ্নের অ্যান্সার দিতে পারো। তাই গ্রুপ 15 এর মৌলসমূহ কি কি তোমরা জানো। গ্রুপ 15 এর মৌল হলো প্রথম নাইট্রোজেন, যার পারমাণবিক সংখ্যা 7। তারপর ফসফরাস 15, আর্সেনিক 33, তারপর এন্টিমনি Sb 51, তারপর বিসমাথ 83, তারপর আছে মস্কোবিয়াম Mc, এটা 115। এখন মনোযোগ দিয়ে শোনো, ইলেকট্রন বিন্যাস যদি ব্যাখ্যা করতে যাই তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p1 2p3 2p কত 3। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টি ইলেকট্রন আছে। 5টি ইলেকট্রন আছে, একটা s অরবিটাল আছে 2টি, আর p অরবিটাল আছে 3টি। যখন পূর্বেই বলছিলাম যে এই 5টি ইলেকট্রন আছে s এবং p মিলিয়ে, যদি s অরবিটাল থেকে যদি p অরবিটাল ইলেকট্রন যায় সর্বশেষ শক্তি স্তরে, সেক্ষেত্রে s আর p এর ইলেকট্রনগুলো যোগ করে গ্রুপ নির্ধারণ করতে হয়। তাই 5 এর সাথে যদি 10 যোগ হয় তাই গ্রুপ 15 এর মৌল। আবার ফসফরাসের ক্ষেত্রে লক্ষ্য করো 1s2 2s2 2p6 3s2 3p3, এরও সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। 5 এর সাথে 10 যোগ হয়ে গ্রুপ 15 এর হবে, অথবা সর্বাধুনিক অনুসারে, পুরাতন অনুসারে বা আধুনিক অনুসারে হবে গ্রুপ 5a উপগ্রুপে, কারণ s আর p তে যদি ইলেকট্রন যায় তাহলে a উপগ্রুপে হয়। তেমনি আর্সেনিক যদি আমরা হিসাব করি, আর্সেনিক কত 33, অর্থাৎ আর্গনের কত 18 3d10 4s2 4p3, 18 আর 5 কত 18 10 28, 28 আর 5 33, তাহলে 33 পূর্ণ হলো। তাহলে এটি কি গ্রুপ 15 এর মৌল। এটি কোনটি পর্যায় 2, এটি কত তৃতীয় পর্যায়, এটি কত চতুর্থ পর্যায়। এভাবে এন্টিমনি পঞ্চম পর্যায় হবে। এন্টিমনি কত পঞ্চম পর্যায়, বিসমাথ হবে ষষ্ঠ পর্যায়, আর এই হবে সপ্তম পর্যায়। তাহলে প্রতিটাই সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন থাকা এরা গ্রুপ 15 এর মৌল। তাহলে এর মধ্যে তোমরা জানো নাইট্রোজেন আর ফসফরাস অধাতু, আর্সেনিক এন্টিমনি বিসমাথ হলো উপধাতু, আর মস্কোবিয়াম হলো তেজস্ক্রিয় মৌল। কি মৌল? তেজস্ক্রিয় মৌল। তোমাদের আলোচনা এখানে আমাদের আসে নাইট্রোজেন এবং ফসফরাস নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? নাইট্রোজেন এবং ফসফরাস এর ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথমেই হলো নাইট্রোজেন দ্বিপরমাণু। নাইট্রোজেনের অণুতে 2টি পরমাণু থাকে, কিন্তু ফসফরাস কিন্তু N2 গঠন করতে পারে না। ফসফরাস কি গঠন করতে পারে? P2 গঠন করতে পারে না। ফসফরাস কি গঠন করতে পারে না? P2 গঠন করতে পারে না। তাহলে ফসফরাস কি গঠন করে?
P4, ফসফরাস কি P4 গঠন করে, কিন্তু P2 গঠন করতে পারে না, P2 গঠন করতে পারে না। P2 গঠন করতে পারে না। তাহলে P2 কেন গঠন করতে পারে না? লক্ষ্য করো, এখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। এর সর্বশেষ শক্তি স্তরে 3টি বিজোড় ইলেকট্রন আছে, আর এস এ 2টি জোড়াবদ্ধ ইলেকট্রন আছে। ফলে লক্ষ্য করো, এই যে 3টি বিজোড় ইলেকট্রন আছে আর একটি এস অরবিটাল আছে, সর্বশেষ শক্তি স্তরের অসম শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর যুক্ত হয়ে যখন সমশক্তি সম্পন্ন অরবিটাল গঠন করে, তখন তাকে বলা হয় সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন। ফলে নাইট্রোজেনের sp3 সংকরীকরণ ঘটবে, অর্থাৎ নাইট্রোজেনের 2s যোগ 3টা p পরস্পর যুক্ত হয়ে, লক্ষ্য করো, 2px, 2py, 2pz এরা পরস্পর যুক্ত হয়ে সমতুল্য সমসংখ্যক 4টি অরবিটাল গঠন করবে, যেখানে একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল, এবং এরা কি প্রত্যেকে সমতুল্য অরবিটাল। এই সমতুল্য অরবিটাল গুলো লক্ষ্য করো, এই সমতুল্য অরবিটাল যদি এটা px হয়, এটা যদি py হয়, এটি যদি pz হয়, এটি যদি s অরবিটাল হয়, তাহলে s অরবিটালে দুটো ইলেকট্রন আছে, p অরবিটালে একটা বিজোড়, px এ একটি বিজোড়, প্রত্যেকটা একটা করে বিজোড় ইলেকট্রন আছে। তাহলে লক্ষ্য করো, যখন আমরা এই sp3 সংকরীকরণ ঘটবে, এখন কি অপর একটি নাইট্রোজেন পরমাণুর সমতুল্য অরবিটাল গুলো, যেটা ধরি px, এটা ধরি pz, এটা ধরি s অরবিটাল, এটা ধরি py অরবিটাল। লক্ষ্য করো, এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে অপর নাইট্রোজেনে একটা আছে। px এ কি আরেকটা আছে, এরা কি বিপরীত স্পিনে হবে। কি স্পিনে? বিপরীত স্পিনে। বিপরীত স্পিনে হওয়ার কারণে এরা পরস্পরের অধিকরণের মাধ্যমে কি করলো, শেয়ারে ওভারল্যাপ করলো। কি px px, আর এই বিজোড় ইলেকট্রন দুটো পরস্পর বিপরীত স্পিনে পরস্পরের সাথে মাধ্যমে সিগমা বন্ধন গঠন করলো। তাহলে দুটি অরবিটালের সামনাসামনি অধিকরণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সিগমা বন্ধন। তাহলে px px পরস্পরের সাথে কি বন্ধনে আবদ্ধ হলো? সিগমা বন্ধনে। কি বন্ধনে? সিগমা বন্ধনে। দুটি অরবিটালের যখন পার্শ্বিক অধিকরণ ঘটে, তখন তাকে বলা হয় পাই বন্ধন। কি বন্ধন? পাই বন্ধন। যখন বন্ধন গঠিত হবে, তখন ইলেকট্রন দুটো কি হয়ে যাবে? বিপরীত স্পিন হয়ে যাবে। কি হয়ে যাবে? ইলেকট্রন দুটো বিপরীত স্পিন হয়ে যাবে। যখন বন্ধন পাই বন্ধন গঠিত হলে ইলেকট্রন দুটো বিপরীত স্পিন হয়ে যাবে। আর বন্ধন গঠনের আগে সে একই স্পিনে থাকতে পারে, যে তাতে কোনো আসে যায় না, কিন্তু বন্ধন গঠন করার পর তারা অবশ্যই বিপরীত স্পিনে হবে। তাহলে এবং এরা কি করবে? পাই বন্ধন গঠন করবে। দুইটা পাই বন্ধন কি কি? py py এবং pz pz, দুটি নাইট্রোজেনের এরা পরস্পরের সাথে কি পাই বন্ধন গঠন করবে, এবং এটা কি মুক্ত জোড় অবস্থায় থেকে যাবে। এভাবে দেখা যায় যে নাইট্রোজেন ত্রিবন্ধনে আবদ্ধ হয়, ফলে এটা বন্ধন ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়, এবং নাইট্রোজেনের বন্ধন শক্তি হলো, এই বন্ধন ভাঙতে 945 কিলোজুল তাপ শক্তির প্রয়োজন হয়, তোমরা জানো। এই এবং এটি যদি বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে হয়, তার 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়, যেটা বজ্রপাতের সময় এই বিক্রিয়া সংঘটিত হয়। যেহেতু বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি? নাইট্রোজেন, তোমরা জানো। দ্বিতীয় উপাদান কি? প্রধান উপাদান হলো অক্সিজেন। তাহলে এই নাইট্রোজেন যখন বায়ুমণ্ডলের প্রধান উপাদান, তেমনি অক্সিজেনও দ্বিতীয় প্রধান উপাদান। প্রধান হওয়ার কারণে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে, কখন? বজ্রপাতের সময়, তাছাড়া আগে করে না। এই কারণে নাইট্রোজেনকে সপ্তম নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নাইট্রোজেনকে কি সপ্তম নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ফলে নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে এর py py এবং pz pz পার্শ্বিক অধিকরণের মাধ্যমে পাই বন্ধন গঠন করতে পারে। কিন্তু ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখা যায়, ফসফরাস কত? 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py1, 3pz1। লক্ষ্য করো, এখানে
এর sp3 সংকরীকরণ ঘটে ঠিকই, কিন্তু এর px অতিক্রমণ সম্ভব, কিন্তু py এবং pz এর পার্শ্বিক অতিক্রমণ সম্ভব না। পার্শ্বিক অতিক্রমণ সম্ভব না কেন? ফসফরাস তৃতীয় পর্যায়ের মূল, তৃতীয় শক্তি স্তরের মূল। তৃতীয় শক্তি স্তরের মূল হওয়ার কারণে এর আকার বড় হয়ে যায়। আকার বড় হওয়ার কারণে এক ফসফরাসের py অরবিটাল অপর ফসফরাসের py অরবিটালকে আওতায় পায় না। আওতায় না পাওয়ার কারণে এর পার্শ্বিক অতিক্রমণ সম্ভব না, কারণ এর আকার বড়। এর আকার কি? বড়। তাই p2 গঠিত হয় না। তাই p2 কি? গঠিত হয় না, কারণ অপর নাইট্রোজেনের py এর সাথে এর পাই বন্ধন গঠন করতে পারে না, মানে পার্শ্বিক অতিক্রমণ সম্ভব না। কিন্তু সামনাসামনি অতিক্রমণ সম্ভব, সামনাসামনি অতিক্রমণ সম্ভব। তাই p4 গঠন করে। তাহলে p4 যখন গঠন করে, p4 এর অধিকতর সক্রিয়। p4 কি? অধিক সক্রিয়। কেন অধিক সক্রিয়? কারণ p4 বায়ুতে যদি রাখা হয় তাহলে এর উপর হলুদ বর্ণের আস্তরণ করে। লক্ষ্য করো, p4 এর গঠনে এইরকম অবস্থায় থাকে, চতুর্শলিক অবস্থায়, এবং এদের বন্ধন কোণ হয় কত? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো বন্ধন কোণ যখন 60 ডিগ্রি হয়, তো বন্ধনের উপর পীড়ন বেশি হয়। পীড়ন বেশি হওয়ার কারণে বন্ধন সহজেই ভেঙে যায়। ভেঙে যায় বলে এটা কি? অধিকতর সক্রিয়। p4 কি? অধিকতর সক্রিয়। এখন আসো আমরা রূপভেদ নিয়ে আলোচনা করব। নাইট্রোজেনেরও দুটি রূপভেদ আছে, ফসফরাসেরও তিনটি রূপভেদ আছে। তার মধ্যে প্রধানত দুটি রূপভেদ আছে। নাইট্রোজেনের রূপভেদগুলো হলো আলফা নাইট্রোজেন আর বিটা নাইট্রোজেন। আর ফসফরাসের রূপভেদ হলো শ্বেত ফসফরাস আর লোহিত ফসফরাস। এর মধ্যে শ্বেত ফসফরাস অধিকতর সক্রিয় কার চেয়ে? লোহিত ফসফরাসের চেয়ে। এখন এই বহুরূপতা কাকে বলে আগে একটু মনোযোগ দিয়ে শোনো। যখন কোনো মৌল প্রকৃতিতে ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করে তখন সেই মৌলগুলোকে বলা হয় বহুরূপী মৌল, এবং এই বিষয়টিকে বলা হয় বহুরূপতা। তাহলে ফসফরাসের প্রধানত দুটি রূপভেদ হলো, একটা হলো শ্বেত ফসফরাস আর একটা কি? লোহিত ফসফরাস। আর আরেকটি আছে কালো ফসফরাস। তাহলে শ্বেত ফসফরাস আর লোহিত ফসফরাসই আমাদের আলোচনায় আসে, কারণ লোহিত ফসফরাসটি স্থায়িত্ব বেশি, কারণ এখানে অসংখ্য ফসফরাস অণু স্তরীভূত অবস্থায় থাকে। আর এই স্তরীভূত অবস্থায় থাকে এবং এদের বন্ধন কোণ পরস্পরের কত হয়? 120 ডিগ্রি হয়। 120 ডিগ্রি হয়। এদের বন্ধন কোণ কত হবে? 120 ডিগ্রি। 100 কত ডিগ্রি? 20 ডিগ্রি হবে। পরস্পরের সাথে বন্ধন কোণ 120 ডিগ্রি হবে। এভাবে লক্ষ্য করো, তাহলে এরকম অসংখ্য ফসফরাস অণু পরস্পর স্তরীভূত অবস্থায় থাকে। ফলে 120 ডিগ্রি হওয়ার কারণে এই বন্ধনের উপর পীড়ন কম হয়, ফলে এটা কি হয়? স্থায়ী হয়। কিন্তু শ্বেত ফসফরাস কি? অস্থায়ী হয়। তাহলে এখন যে প্রশ্নটা আসে তোমাদের বারবার, লোহিত ফসফরাস ও শ্বেত ফসফরাসের মধ্যে পারস্পরিক রূপান্তর লেখো। লোহিত ফসফরাস ও শ্বেত ফসফরাসের মধ্যে পারস্পরিক রূপান্তর লিখো। এখন লক্ষ্য করো, লোহিত ফসফরাস ও শ্বেত ফসফরাসের মধ্যে পারস্পরিক রূপান্তর যদি আলোচনা করি, এটা হলো শ্বেত ফসফরাস p4, এটাকে যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়োডিন বাষ্পের উপস্থিতিতে নিষ্ক্রিয় পরিবেশ কার্বন ডাই অক্সাইড অথবা নাইট্রোজেন নিষ্ক্রিয় পরিবেশে যদি উত্তপ্ত করি, তাহলে পাওয়া যাবে লোহিত ফসফরাস। লোহিত ফসফরাস। আবার লোহিত ফসফরাসকে, এটা কি? শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাস। আবার লোহিত ফসফরাসকে যদি একইভাবে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়োডিন বাষ্পের উপস্থিতিতে যদি উত্তপ্ত করি নিষ্ক্রিয় পরিবেশে, তাহলে পাওয়া যাবে শ্বেত
ফসফরাস P4 এর বাষ্প প্রথমে, এই বাষ্পকে যদি শীতল করি, লক্ষ্য করো একে যদি শীতল করি তাহলে পাওয়া যাবে শ্বেত ফসফরাস P4। তাহলে প্রথমে পাওয়া যাবে কি ফসফরাস, শ্বেত ফসফরাস বাষ্প, সেই বাষ্পকে শীতল করলে আবার পাওয়া যাবে শ্বেত ফসফরাস, শ্বেত ফসফরাস। এখন এভাবে লোহিত ফসফরাস এবং শ্বেত ফসফরাস পারস্পরিক রূপান্তর দেখানো হলো। লক্ষ্য করো লোহিত ফসফরাসকে যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, যদি শ্বেত ফসফরাসকে যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়োডিন বাষ্পের উপস্থিতিতে নিষ্ক্রিয় পরিবেশে আমরা উত্তপ্ত করি তাহলে লোহিত ফসফরাস পাওয়া যায়। লোহিত ফসফরাসকে যদি 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়োডিন বাষ্পের উপস্থিতিতে নিষ্ক্রিয় পরিবেশে উত্তপ্ত করি তাহলে শ্বেত ফসফরাস বাষ্প পাওয়া যাবে। সেই বাষ্পকে শীতল করলে আমরা শ্বেত ফসফরাস পাবো। এভাবে ফসফরাসের পারস্পরিক রূপভেদগুলো পারস্পরিক রূপান্তর করা যায়। এখন যে প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, লক্ষ্য করো নাইট্রোজেন এবং ফসফরাস ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। আমরা জানি নাইট্রোজেন এই 3টি ইলেকট্রন আছে আর সর্বশেষ শক্তি স্তরে বিজোড় 3টি ইলেকট্রন আছে। এই 3টি ইলেকট্রন 3টি হাইড্রোজেনের সাথে 3টি ইলেকট্রন শেয়ার করে 3টি সমযোজী বন্ধন গঠন করে। কয়টি সমযোজী বন্ধন? 3টি সমযোজী বন্ধন গঠন করে। তেমনি আর এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থেকে যায়। কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন থেকে যায়? এক জোড়া। তেমনি ফসফরাসও 3টি বিজোড় ইলেকট্রন 3টি হাইড্রোজেনের 3টি বিজোড় ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে 3টি সমযোজী বন্ধন গঠন করে। এভাবে লক্ষ্য করো এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে দুটা জোড়াবদ্ধ ইলেকট্রন আছে। সর্বশেষ শক্তি স্তরে দুটা জোড়াবদ্ধ ইলেকট্রন আছে। কার আছে? নাইট্রোজেনের, অ্যামোনিয়ায় নাইট্রোজেনের আছে আর ফসফরাসেরও আছে। এই মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে। সে মুক্তজোড় ইলেকট্রন কি করতে পারে? কোন রাসায়নিক বিক্রিয়ায় অন্য পরমাণু বা আয়ন বা মৌলকে দান করতে পারে বা যৌগকে দান করতে পারে। যখন সে এই মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে লুইসের মতবাদ অনুসারে তাকে বলা হয় ক্ষার বা ক্ষারক। আবার যদি মুক্তজোড় ইলেকট্রন যে গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় অ্যাসিড। যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তাদেরকে বলা হয় ক্ষারক লুইসের মতবাদ অনুসারে, আর যারা গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় অ্যাসিড। যেহেতু অ্যামোনিয়া এবং ফসফোনিয়া উভয়ই এই মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তাই উভয়ই ক্ষারক। এখন প্রশ্ন হলো কে বেশি ক্ষারকীয়? লক্ষ্য করো এর যদি প্রোটনকে এই ইলেকট্রনটা যদি দান করে তাহলে কি গঠন করে? লক্ষ্য করো ধনাত্মক এও দান করে, এও ইলেকট্রন দান করে প্রোটনকে, এও ইলেকট্রন দান করে প্রোটনকে। প্রোটন কি করে? গ্রহণ করে। প্রোটন গ্রহণ করার কারণে সে অ্যাসিড। কি অ্যাসিড? এটি অ্যাসিড। আর এর ত্যাগ করার কারণে এটি ক্ষারক। এর ত্যাগ করার কারণে এটি ক্ষারক। এর ত্যাগ করার কারণে এটি ক্ষারক। এখন প্রশ্ন হলো কে শক্তিশালী ক্ষারক? অ্যামোনিয়া না ফসফোনিয়া? আমরা জানি যে যত দ্রুত ইলেকট্রন দান করতে পারবে, ইলেকট্রন দান করা মানে কি? দ্রুত প্রোটন গ্রহণ করা। যে যত দ্রুত ইলেকট্রন দান করতে পারবে অর্থাৎ প্রোটন গ্রহণ করতে পারবে সে তত বেশি ক্ষারীয়। এখন লক্ষ্য করো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.0 আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। ফলে এই যে বন্ধন জোড় ইলেকট্রন আছে এটাকে নাইট্রোজেন অধিক আকর্ষণ করে। হাইড্রোজেন থেকে বন্ধন জোড় ইলেকট্রনের প্রতি নাইট্রোজেনের আকর্ষণ বেশি থাকে। আকর্ষণ বেশি থাকার কারণ কি? তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে
ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, ফলে দ্রুত সে ইলেকট্রন জোড় দান করতে পারবে কাকে, হাইড্রোজেনকে। কার তুলনায়, ফসফরাসের তুলনায়, কারণ ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কম, ফলে এই বন্ধন জোড় ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, ফলে ফসফরাসের ইলেকট্রন ঘনত্ব কম। দ্বিতীয় হলো নাইট্রোজেনের আকার ছোট, নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এ দ্রুত ইলেকট্রন দান করতে পারবে কাকে, হাইড্রোজেনকে বা প্রোটনকে। কাকে দান করতে পারবে, প্রোটনকে। তাই প্রোটন সে দ্রুত গ্রহণ করতে পারবে, ইলেকট্রন দ্রুত ত্যাগ করতে পারবে, প্রোটন কি দ্রুত গ্রহণ করতে পারবে। ইলেকট্রন দ্রুত ত্যাগ, প্রোটন দ্রুত গ্রহণ করার কারণে অ্যামোনিয়া বেশি ক্ষারীয় কার চেয়ে, ফসফোনিয়াসে। অ্যামোনিয়া বেশি ক্ষারীয় কার চেয়ে, ফসফোনিয়াসে। এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আসো আমরা নাইট্রোজেন MCl3 গঠন করতে পারি, কিন্তু ফসফরাস PCl3 ও গঠন করতে পারে, PCl5 গঠন করতে পারে, কিন্তু নাইট্রোজেন NCl5 গঠন করে না। তাহলে নাইট্রোজেন NCl5 গঠন করে না, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 গঠন করে। এর কারণ কি, ব্যাখ্যা করো। এর কারণ কি, ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের লক্ষ্য করো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এর সর্বশেষ শক্তি স্তরে 3টি বিজোড় ইলেকট্রন আছে। আবার যদি ফসফরাস একটু এক্সাইটেড অবস্থায় করি, লক্ষ্য করো 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1। এখন এই যে s অরবিটাল দুটো ইলেকট্রন ছিল, যেহেতু এর কোয়ান্টাইটো ফাঁকা d অরবিটাল আছে, তাহলে একটা ইলেকট্রন 3d xy উপ অরবিটালে চলে যাবে, ফলে বিজোড় কয়টা হয়, 5টি হয়। কারণ s অরবিটাল থেকে একটা ইলেকট্রন সহজেই d অরবিটালে চলে যেতে পারে, খালি d অরবিটালে চলে যাওয়ার কারণে এটা কি হয়, বিজোড় ইলেকট্রন হয় 5টি। বিজোড় ইলেকট্রন হয় কয়টি, 5টি। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করো, নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন আছে 3টি, আর 3টি ক্লোরিনের 3টি বিজোড় ইলেকট্রনের সাথে 3টি সমযোজী বন্ধন গঠন করে। কারণ তোমরা জানো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে একটা বিজোড় ইলেকট্রন আছে, আর বাকি 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। আর বন্ধন ইলেকট্রন আছে কয় জোড়া, এক জোড়া। একটা বন্ধ বিজোড় ইলেকট্রন কয়টা আছে, একটা ক্লোরিনের। ফলে সহজেই NCl3 গঠন করতে পারে, NCl3 গঠন করতে পারে। কিন্তু নাইট্রোজেনের আর কোনো বিজোড় হতে পারে না, কারণ এটা দ্বিতীয় শক্তি স্তর হওয়ার কারণে এখানে কোয়ান্টাইতে কোনো d অরবিটাল নাই, কোয়ান্টাইতে কোনো ফাঁকা d অরবিটাল নাই। d অরবিটাল না থাকার কারণে ইলেকট্রনকে যদি বিজোড় করতে হয় তাহলে আরেক শক্তি স্তরে নিতে হয় নাইট্রোজেনের ক্ষেত্রে, যা সম্ভব না। কারণ এক শক্তি স্তর থেকে ইলেকট্রন আরেক শক্তি স্তরে নিতে অধিক শক্তির প্রয়োজন হয়, ফলে নাইট্রোজেনের সহজেই p3 গঠন করতে পারে। নাইট্রোজেন কি 3টি বিজোড় ইলেকট্রন থাকার কারণে এই 3টা বিজোড় ইলেকট্রন ক্লোরিনের 3টা বিজোড় ইলেকট্রনের সাথে 3টি সমযোজী বন্ধন গঠন করে NCl3 গঠন করতে পারে। কিন্তু ফসফরাস দেখা যায় যে ফসফরাসের প্রথমে 3টা বিজোড় ইলেকট্রন আছে, 3টা ক্লোরিনের 3টা বিজোড় ইলেকট্রনের সাথে সহজেই সে 3টি সমযোজী বন্ধন গঠন করে PCl3 গঠন করতে পারে। আবার যখন 5টি বিজোড় ইলেকট্রন আছে, তখন ফসফরাসের 5টি ইলেকট্রন 5টি ক্লোরিনের 5টি বিজোড় ইলেকট্রনের সাথে পাঁচটি সমযোজী বন্ধন গঠন করে
লক্ষ্য করো সহজেই পি সিএল ফাইভ গঠন করতে পারে, PCl5 গঠন করতে পারে, PCl5 গঠন করতে পারে। যেহেতু PCl5 গঠন করতে পারে তাই ফসফরাসের এক্সাইটেড অবস্থায় তাই ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, আর এটা কি হয় অষ্টক সম্প্রসারিত যৌগ হয়ে যায়। এটা অষ্টক মানে এই নিয়ম, আর এটা কি অষ্টক নিয়ম মানে না। অষ্টক নিয়ম কি মানে না। এখন আসো PCl5 গঠিত হতে পারে কিন্তু NCl5 গঠিত হতে পারে না, NCl5 গঠিত হতে পারে না। কিন্তু আবার একটু মনোযোগ দিয়ে শোনো, নাইট্রোজেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন নাইট্রোজেনের যোজনী পাস হয়। কেন যোজনী পাস হয়? তখন নাইট্রোজেন অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। কিভাবে করে লক্ষ্য করো, এই হলাম নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, এই দুটো অক্সিজেন প্রত্যেকটার সাথে সমযোজী বন্ধন গঠন করলো। এখন বাকি আর দুটো অক্সিজেন আছে, এই দুটো অক্সিজেনের সাথে নাইট্রোজেনের যে বিজোড় ইলেকট্রন আছে এই অক্সিজেনকে তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে এই অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। যেহেতু এই অক্সিজেনের 8টা দরকার হয়, কয়টা দরকার? 8টা দরকার। তাহলে এই আছে 3 দুগুণে 6টা, 6 2 কত? 8টা। তাহলে এই অক্সিজেনের আছে কয়টা? 6টা। আর এই নাইট্রোজেন দিল 2টা, কয়টা হয়? 8টা। তাহলে কি বন্ধন গঠন করলো? সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। যেহেতু নাইট্রোজেন অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কি করে? যোজনী পাস প্রদর্শন করে। কখন? শুধুমাত্র নাইট্রোজেন পেন্টা অক্সাইডের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? নাইট্রোজেন পেন্টা অক্সাইডের ক্ষেত্রে যোজনী কত প্রদর্শন করে? পাস প্রদর্শন করে নাইট্রোজেন। আর বাকি সব ক্ষেত্রে কি 3 প্রদর্শন করে বা 3 যোজনী প্রদর্শন করে। এখন প্রশ্ন হলো, আমরা দেখলাম যে NCl3 গঠিত হয় আর PCl3 ও গঠিত হয়। তো NCl3 গঠিত হয়, এখন আমরা যদি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হিসাব করি NF3 ও গঠিত হয়, NCl3 ও গঠিত হয়। অথচ NF3 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু NCl3 আদ্র বিশ্লেষিত হয় কেন? NCl3 আদ্র বিশ্লেষিত হয় কেন? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া যা পানির সাথে বিয়োজিত হয় বা আদ্র বিশ্লেষণ ঘটে তাকে বলা হয় কি? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। যখন কোনো যৌগ পানিতে বিশ্লেষিত হয় তখন তাকে বলা হয় কি? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। যেমন NCl3 আদ্র বিশ্লেষিত হয় কিভাবে হয় লক্ষ্য করো, এই নাইট্রোজেন Cl3 এটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন তোমার উৎপন্ন করে অ্যামোনিয়া NH3 প্লাস HOCl। কি Cl? HOCl। তো এখানে Cl3 আছে কয়টা? তোমার 2টা আছে। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে কয়টা হয়? তাহলে এখানে যদি 3 দিয়ে গুণ দিই তাহলে কয়টা হয় লক্ষ্য করো, সমতা হয়ে যায়। তাহলে এখানে NCl3 কি হলো? পানির সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করলো প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করলো। কিন্তু লক্ষ্য করো এখানে NF3 আদ্র বিশ্লেষণ সম্ভব না, কারণ এখানে NCl3 আদ্র বিশ্লেষণ সম্ভব। এর কারণ হলো কি লক্ষ্য করো একটু, নাইট্রোজেন আর এই Cl তোমরা জানো HCl আর পানিতে তোমরা এখানে পানি যদি আমরা হিসাব করি, পানির ক্ষেত্রে লক্ষ্য করো এখানে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, এর আছে কি? মুক্তজোড় ইলেকট্রন। এরও আছে যদিও মুক্তজোড় ইলেকট্রন। এ কি করবে? বন্ধনে ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে আংশিক ঋণাত্মক হবে, এই এর বন্ধন ইলেকট্রন টানবে, এখান থেকেও ইলেকট্রন টানে, কারণ ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। আর এই নাইট্রোজেনের যে ইলেকট্রনটা আছে, এই নাইট্রোজেনের যে ইলেকট্রন ধরা আছে এই হাইড্রোজেনকে দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়? হাইড্রোজেনকে দিয়ে দেয়। হাইড্রোজেনকে দিয়ে হাইড্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। আর এই যে মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেনের ক্লোরিন টেনে নিয়ে যায়, কারণ ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। ক্লোরিনের কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। কিন্তু ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে। ক্লোরিনে কি আছে?
ফাঁকা ডি অরবিটাল আছে। ডি অরবিটাল থাকার কারণে পানির মুক্তজোর ইলেকট্রনকে সে গ্রহণ করতে পারে। কি করতে পারে? গ্রহণ করতে পারে। কিন্তু নাইট্রোজেনে তো ফাঁকা ডি অরবিটাল নাই, সে তার মুক্তজোর ইলেকট্রনকে হাইড্রোজেনকে দান করে। যেহেতু এখানে কি গঠন করে লক্ষ্য করো, তাহলে এম এইচ আর সিএল সিএল গঠন করে, আর এদিকে কি বের হয়ে যায়? মাইনাস এইচও সিএল বের হয়ে যায়। এই এইচও সিএল কি হয়ে যায়? বের হয়ে যায়। এটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এখন বের হয়ে যাওয়ার কারণে এবং এটা আলাদা হয়ে যাওয়ার কারণে পরে আবার যদি পানির সাথে যুক্ত হয়, দুই অণু পানির সাথে যুক্ত হয়, কি উৎপন্ন করে? লক্ষ্য করো, প্লাস দুই অণু পানির সাথে যুক্ত হয়ে আবার NH3 গঠন করে, প্লাস HOCl গঠন করে। এভাবে তোমার সকল হাইড্রোজেন ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে বা সরে গিয়ে অ্যামোনিয়া অণু গঠন করে এবং HOCl গঠন করে। তাহলে কি বুঝলাম? ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সে NF3 কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, এনেরও নাই, এপেরও নাই, ফলে পানির মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। কিন্তু নাইট্রোজেনের ক্লোরিনের নাইট্রোজেনের ডি অরবিটাল না থাকা সত্ত্বেও সরি, ফোন আসার কারণে ডিস্টার্ব হয়ে গেল। এখন এভাবে নাইট্রোজেন কি করে লক্ষ্য করো, ডি অরবিটাল না থাকা সত্ত্বেও ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সে সন্নিবেশ সহযোগী বন্ধন গঠন করতে পারে পানির মুক্তজোর ইলেকট্রনের সাথে। কিন্তু NF3 এনেরও কোনো ডি অরবিটাল নাই ফাঁকা, এপেরও কোনো ডি অরবিটাল নাই ফাঁকা, তাই এ আদ্র বিশ্লেষিত হয় না। এখন প্রশ্ন হলো, আমরা জানলাম NCl3 আদ্র বিশ্লেষণ ঘটে, আবার PCl3 এরও আদ্র বিশ্লেষণ ঘটে, কিন্তু PCl3 এর আদ্র বিশ্লেষণ দ্রুত ঘটে কেন? PCl3 এর আদ্র বিশ্লেষণ দ্রুত ঘটে কেন NCl3 এর তুলনায়? তাহলে প্রথমে দেখলাম নাইট্রোজেন এবং ক্লোরিন এর নাইট্রোজেনের কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, কিন্তু ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল ছিল। ক্লোরিন ফলে পানির মুক্তজোর ইলেকট্রন থেকে ইলেকট্রন যোগ গ্রহণ করে সহজেই সন্নিবেশ সহযোগী বন্ধন গঠন করে, যার কারণে একটিতে ডি অরবিটাল না থাকার কারণে একটু ধীর গতিতে ঘটে আদ্র বিশ্লেষণ। তাছাড়া নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং ক্লোরিন এবং নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম। নাইট্রোজেন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম, ফলে ডাইপোল সৃষ্টি কম হয়। ডাইপোল সৃষ্টি কম হওয়ার কারণে এটা দ্রুত আদ্র বিশ্লেষণ ঘটে না। কিন্তু PCl3 এর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কম। হওয়ার কারণে লক্ষ্য করো, এটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কম হওয়ার কারণে এর পোলারিটি বেশি হয়। পোলারিটি কি? ডাইপোলের সৃষ্টি বেশি হয়। কি সৃষ্টি বেশি হয়? ডাইপোল সৃষ্টি বেশি হয়। ডাইপোল সৃষ্টি বেশি হওয়ার কারণে, কারণ এর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ফলে এ কি হয়? আংশিক ঋণাত্মক হয়। আংশিক কি হয়? ঋণাত্মক হয়। এ কি হয়? আংশিক ধনাত্মক হয়। পানিও তো পোলার যৌগ, দেখা যায় পানি পোলার যৌগ। তাছাড়া ফসফরাসেরও ফাঁকা ডি অরবিটাল আছে, ক্লোরিনেরও ফাঁকা ডি অরবিটাল আছে। ফসফরাসেরও ফাঁকা ডি অরবিটাল আছে, ক্লোরিনেরও ফাঁকা ডি অরবিটাল আছে। এখন একটু যদি ই আকার দেখাই, লক্ষ্য করো, ক্লোরিন, ফসফরাস, ক্লোরিন, ক্লোরিন, এই পানির এই মুক্তজোর ইলেকট্রন দুই জোড়া। এই হাইড্রোজেনের ক্লোরিনের মুক্তজোর ইলেকট্রন আছে 3 জোড়া। ফলে এই ফসফরাসেরও যদিও মুক্তজোর ইলেকট্রন আছে, কিন্তু ফসফরাস কি করবে? এই অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে যাবে, কারণ এর ফাঁকা ডি অরবিটাল আছে। ক্লোরিন কি করবে? এই হাইড্রোজেনকে ইলেকট্রনটা দিয়ে দেবে, ফলে এখানে HCl চলে যাবে, মাইনাস HCl। আর কি যুক্ত হবে? এই পানি যুক্ত হয়ে, লক্ষ্য করো, PCl, Cl OH গঠন করবে।
OH গঠন করবে। এভাবে এই দুইটা ক্লোরিন OH দ্বারা প্রতিস্থাপন হয়ে আবার যদি পানি যুক্ত করি, লক্ষ্য করো এর সাথে 2 অণু পানি, তাহলে সহজেই POH এর হোল 3 প্লাস HCl গঠন করবে, HCl গঠন করবে। এভাবে তোমার কি উৎপন্ন করবে? ফসফরিক অ্যাসিড। কি অ্যাসিড? এটাকে আমরা একটু লক্ষ্য করো, একটু যদি গাঠনিক সংকেত আকারে দেখাই, কি সংকেত আকারে? গাঠনিক সংকেত আকারে যদি আমরা পানি যুক্ত করি, কয় অণু? 2 অণু, তাহলে এই OH POH OH উৎপন্ন করে, অর্থাৎ ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড H3PO3 উৎপন্ন করবে। কি করলে? পানি যুক্ত করবে এবং 2 অণু HCl অপসারিত হবে। 2 অণু HCl কি হবে? অপসারিত হবে। তাই লক্ষ্য করা যায় ফসফরাস ট্রাইক্লোরাইডের আদ্র বিশ্লেষণ দ্রুত ঘটে কার চেয়ে? NCl3 এর চেয়ে। এগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকের গ্রুপ 15 এর মৌলসমূহের ধর্ম নিয়ে আলোচনা করলাম। আগামী লেকচারে আমি গ্রুপ 16 এর মৌলসমূহ নিয়ে ধর্ম নিয়ে আলোচনা করব।